খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 3 প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, ভিকে মেহতার বই থেকে আমরা ফলো করব। চ্যাপ্টার নাম হচ্ছে ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন। আমাদের যে বিভিন্ন পাওয়ার স্টেশন গুলো আছে, যেমন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, স্টিম পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, সোলার পাওয়ার প্ল্যান্ট, উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট, বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট আছে। এই পাওয়ার প্ল্যান্ট গুলা একটা জিনিস আমাদেরকে কমন প্রোভাইড করে, সেটা হচ্ছে তারা আমাদেরকে পাওয়ার সাপ্লাই দেয়। ঠিক আছে, তারা যে আমাদেরকে পাওয়ার সাপ্লাই দেয়, এই সাপ্লাই পাওয়ারটা আমরা ইউজ করি। এখন আমরা যে ইউজ করি, এটা বিশাল জায়ান্ট একটা নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইউজ করি। এই পাওয়ার প্ল্যান্টের যে উৎপাদিত বিদ্যুৎ, এটা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে একদম দূর দূরান্তে চলে যায়। তারপরে একটা পয়েন্ট থেকে আমাদের কাছে আমাদের হিন্দু তো আমরা যেখানে ডিপ্রেশনে ইউজ রুগী করব, যখন যেটা মন চায় ওইটাই করে খাবারে থাকে সবসময় সবসময়। মাইক অফ করো, কারণ করো। আমরা যেখানে ইউজ করব সেখানে হচ্ছে সেটা পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করতেছি, সেই বিদ্যুৎটা কিন্তু আমরা কনস্ট্যান্টলি ইউজ করতেছি না। সাপোজ আমি এখন আমার অফিসে বসে আছি, আমার মনে করো পিসিটা অন আছে, বিভিন্ন ডিভাইস অন আছে, ফ্যান অন আছে, এসি অন আছে। আমি যখন চলে যাব তখন আমি তো এগুলো বন্ধ করে দিয়ে যাব। কিন্তু যারা আমাকে এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করছে, ঠিক আছে, বাংলাদেশে 6টা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটিং অর্গানাইজেশন আছে। ঠিক আছে, পিডিবি, বিআরইবি, ডিপিডিসি, ডেস্কো, তারপরে নেস্কো, WZPDCL, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নেস্কো, নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। ঠিক আছে, এরকম এই 6টা প্রতিষ্ঠানই বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ করে। তাহলে আমি যখন চলে যাব রুম থেকে, আমি যে আমার এসিটা বন্ধ করে যাব, এটা তো আমি কাউকে ইনফর্ম করিনি। আমার মন চাইলেও আমি বন্ধ করে দিলাম, মন চাইলেও চালু করলাম। আরেকজনের মন চাইলেও একটা ইন্ডাস্ট্রি চালু করে দিল, আরেকজনের মন চাইলেও সে মনে করো একটা বিশাল একটা সিস্টেম অফ করে দিল সাথে সাথে। ঠিক আছে, সাপোজ একজন বাসা টেস্ট করতেছে ওয়ারিং, সে ঠাস করে মেন সুইচ বন্ধ করে দিল, বিশাল একটা লোড অফ হয়ে গেল। তাহলে এই লোড যে আমি বাড়াচ্ছি কমাচ্ছি আমার ইচ্ছা মতো, আমি ইউজার, ডিস্ট্রিবিউশন যে অর্গানাইজেশন আছে তারা তো জানে না। তাইলে এই আমার যে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের উপরে যে লোডটা অ্যাপ্লাই হচ্ছে সেটা তো ফিক্সড লোড না, তাই না? আমি যদি সবসময় একই লোড ইউজ করতাম তাহলে ফিক্সড হইতো। যেহেতু আমি বিভিন্ন সময় আমার মন মতো বিভিন্ন লোড ইউজ করি, সেজন্য আমার লোডটাই হচ্ছে ভেরিয়েবল লোড। ঠিক আছে, পরিবর্তনশীল লোড। এই ভেরিয়েবল লোডটা যখন পাওয়ার স্টেশনের উপর অ্যাপ্লাই হয়, তখন এখানে বিভিন্ন ধরনের ফেনোমেনা বা ঘটনা ঘটে, সেগুলোই আমরা এই চ্যাপ্টারে দেখব। ঠিক আছে, তাইলে আমরা যদি স্ট্রাকচার অফ ইলেকট্রিক পাওয়ার সিস্টেম এটা আমরা দেখি, এই পাওয়ার সিস্টেমের স্ট্রাকচারটা কেমন। স্ট্রাকচারটা তোমরা, এটা জাস্ট তোমরা নেটে সার্চ দিলেও দেখতে পারবা। এই পেজটা মেবি এই বইটাতে মিসিং আছে। ঠিক আছে, 42 পেজটা এখানে দেখছি না, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এই স্ট্রাকচারটা খুবই পপুলার একটা স্ট্রাকচার। প্রথমে কি থাকে, প্রথমে একটা জেনারেটিং স্টেশন থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়, তাই না? তারপর সেই জেনারেটিং স্টেশন থেকে একটা ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ আপ করা হয়, এটাকে আমরা বলি পাওয়ার ট্রান্সফরমার। কেন পাওয়ার স্টেপ আপ করি? কারণ পাওয়ার ট্রান্সফরমার ইউজ করে আমরা যখন ভোল্টেজকে বাড়াই দেই ট্রান্সমিট করার জন্য, তখন কারেন্টটা কমে যায়। তো কারেন্ট কমে গেলে আমার আই স্কোয়ার আর লস বা কপার লসটা কম হয়। তারপর ওই ট্রান্সফরমারের মাধ্যমে লোডটা দূর দূরান্তে চলে যায়, অল্প কারেন্ট দিয়ে অনেক দূর দূরান্তে চলে যায়, কিন্তু হাই ভোল্টেজ। তারপর আরেকটা ট্রান্সফরমার দিয়ে আমি আবার ভোল্টেজটাকে ডাউন করি। কেন ডাউন করি? সাপোজ কাপ্তাই যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, ওখানে মনে করো 11 কেভি ভোল্টেজ জেনারেট হচ্ছে, কিন্তু তোমার কি কোনো লোড আছে 11 কেভি 11,000 ভোল্টের? বাসায় তো 220 ভোল্ট ইউজ করো।
তখন এটা আমরা ট্রান্সফরমারের মাধ্যমে কি করি, এই 11 kV কে আমার প্রয়োজন মতো স্টেপ আপ স্টেপ ডাউন করে আমি আমার লোড গুলা যে ভোল্টেজ সহ্য করতে পারে সেই রেঞ্জে এনে আমরা তাকে ব্যবহার করি। ঠিক আছে, তাইলে আমরা যখন আমাদের রেঞ্জে এনে ভোল্টেজটাকে ইউজ করি, তখন মাঝখানে জেনারেটিং স্টেশন থেকে আমার বাসা পর্যন্ত মাঝখানে অনেকগুলা ট্রান্সফরমার থাকে, যারা বিভিন্ন জায়গায় ভোল্টেজ স্টেপ আপ করতেছে ডাউন করতেছে প্রয়োজন অনুযায়ী। আর প্রচুর কেবল আছে, সাপোজ অনেক দূর দূরান্ত থেকে 500 কিলোমিটার দূর থেকে ইলেকট্রিসিটি তোমার কাছে আসতেছে। ঠিক আছে, তাইলে এই ইলেকট্রিসিটি যে এত দূর থেকে আসলো, এটা বিশাল একটা পথ ট্রাভেল করে আসছে। কিভাবে ট্রাভেল করছে? কেবলের মাধ্যমে। আচ্ছা, তাইলে আমরা যেখানে ছিলাম স্ট্রাকচার তো গেল, এই ভেরিয়েবল লোডটা যখন পাওয়ার সিস্টেমে অ্যাপ্লাই হয় তখন কি হয়? এখানে বলা হচ্ছে দেখো, দ্য লোড অন এ পাওয়ার স্টেশন ভেরিজ ফ্রম টাইম টু টাইম ডিউ টু আনসার্টেন ডিমান্ডস অফ দ্য কনজিউমার নোন এজ ভেরিয়েবল লোড। আমি যেই কথাটা বললাম আর কি, যে এটা তো আনসার্টেন ডিমান্ড, তোমার কতটুকু ডিমান্ড, কতটুকু ভোল্টেজ প্রয়োজন, কতটুকু লোড প্রয়োজন, এটা আনসার্টেন, ইচ্ছা মতো চালাইতেছে। তাইলে এরকম একটা ভেরিয়েবল সিস্টেম যখন ইম্পোজ হবে তখন কি কি এফেক্ট হবে? তোমরা যদি জেনে থাকো, যারা পাওয়ার নেটওয়ার্ক সম্বন্ধে আইডিয়া আছে, যখন আমাদের ইন্টারকানেক্টেড গ্রিডে লোডের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে, তখন আমাদের ফ্রিকোয়েন্সি ড্রপ করে। আমাদের বাংলাদেশের ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টস। এটা টলারেন্স আছে মেবি 0.02%, মানে 50 হার্টস এর চেয়ে বেশি হইতে পারবে না, কমও হইতে পারবে না, সামান্য একটু হেরফের হইতে পারবে, নাহলে সিস্টেমটা কলাপস করবে। ঠিক আছে, মেশিন গুলোর সিনক্রোনিজম নষ্ট হয়ে যাবে। এখন লোড যদি বেড়ে যায় আমার সিস্টেমে, আমি যদি অনেক বেশি লোড কানেক্ট করে ফেলি, অনেক লোডের সুইচ অন করে দিই, তাহলে কি হবে? টোটাল লোড বেড়ে যাবে। এরকম লোড বেড়ে গেলে গ্রিডের ফ্রিকোয়েন্সি কমে যাবে। এটা একটা বিশাল প্রবলেম। গ্রিডে ব্ল্যাক আউট হয়ে যাবে তখন যদি অনেক কমে যায়। ঠিক আছে, পুরো সিস্টেম কলাপস করবে, সব পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাবে। আর যদি আমাদের লোড কমে যায়, হঠাৎ করে অনেক বেশি কমে যায়, তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। উল্টা, পাওয়ারের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে গ্রিডের ক্ষেত্রে উল্টা। যখন আমার অ্যাপ্লাইড পাওয়ার বা অ্যাপ্লাইড লোড কমে গেল, তখন ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। এটাও প্রবলেম, ফ্রিকোয়েন্সি বাড়াও যাবে না, কমাও যাবে না, একটা নির্দিষ্ট লেভেলে থাকতে হবে। কারণ ফ্রিকোয়েন্সির উপর অনেক কিছু ডিপেন্ড করে। তোমার পাওয়ার প্ল্যান্ট গুলার যে অল্টারনেটরের স্পিড, সেগুলো ডিপেন্ড করে। তোমার লোড গুলা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য ডিজাইন করা, তুমি অন্য ফ্রিকোয়েন্সিতে চালাইলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য এই যে ভেরিয়েবল লোড, এটা বিশাল একটা চ্যালেঞ্জ পাওয়ার সিস্টেমে। ঠিক আছে, যে ভেরিয়েবল লোডটাকে আমরা কিভাবে ট্যাকেল দিব, কিভাবে লোড ভেরি হইলেও এটাকে আমরা কনস্ট্যান্ট দেখায় লাইনটাকে স্টেবল রাখবো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ভেরিয়েবল লোডটা হচ্ছে একটা প্রবলেম, এবং এই ভেরিয়েবল লোডের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক। এখন ভেরিয়েবল লোড থাকলে আমাদের কি সমস্যা হয়? পাওয়ার সিস্টেমে বা পাওয়ার নেটওয়ার্কে ভেরিয়েবল লোড থাকলে আমাদের এডিশনাল ইকুইপমেন্ট প্রয়োজন হয় এই সিস্টেমটাকে চালানোর জন্য। ঠিক আছে, এখানে বলা আছে, দ্য ভেরিয়েবল লোড ইন এ পাওয়ার স্টেশন নেসেসিটেটস টু হ্যাভ এডিশনাল ইকুইপমেন্ট। বাই ওয়ে অফ ইলিস্ট্রেশন, কনসিডার এ স্টিম পাওয়ার স্টেশন। এয়ার, কোল এন্ড ওয়াটার আর দ্য র মেটেরিয়ালস অফ দিস প্ল্যান্ট। একটা স্টিম পাওয়ার প্ল্যান্টে বাতাস, কয়লা, পানি, এগুলো হচ্ছে র মেটেরিয়াল। ঠিক আছে, in order to produce variable power, the supply of these materials will be required to be varied correspondingly. Suppose তুমি যদি 1 টন কয়লা দাও, 1 মেগাওয়াট বিদ্যুৎ পাও। 1 টন কয়লা যদি পোড়াইতে পারো, তোমাকে 1 মেগাওয়াট বিদ্যুৎ দেয়। এখন ইউজার কি করলো? লোড লাগাই ফেললো, ঠাস করে 1.5 মেগাওয়াটের একটা লোড অন করে দিল সুইচ, ইনস্ট্যান্টলি, চোখের পলকে। এখন এই পাওয়ার স্টেশনকে তোমার কি 1.5 মেগাওয়াট কোল ফিট করতে হবে না?
সাপোজ একটা পাওয়ার স্টেশন একটা লোডকে সাপ্লাই করছে, হঠাৎ করে এত কুল তারে কেমনে দিবা, বা তাকে কিভাবে তুমি প্রসেস করে আনবা? এটা একটা চ্যালেঞ্জ না, যদি আমরা একটা সিঙ্গেল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে চিন্তা করি। তাইলে যখন এরকম ভেরিয়েবল লোড আসে, এগুলোর সাপ্লাই হচ্ছে আমাদের ভ্যারি করতে হয় কিসের? এয়ার, বাতাস ফ্লো বাড়ায় দিতে হবে যাতে ভালোভাবে বার্ন হইতে পারে কয়লা। কয়লা সাপোজ দ্বিগুণ কয়লা সাপ্লাই দিলা, তাহলে এডিশনাল তোমার ইকুইপমেন্ট লাগবে এই সিস্টেমটাকে হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে? তাইলে যদি পাওয়ার প্ল্যান্টে পাওয়ার ডিমান্ড বাড়ে, তুমি লোড বেশি কানেক্ট করো, তাহলে কি করতে হবে? বেশি কয়লা দিতে হবে, বেশি বাতাস দিতে হবে, বেশি পানি দিতে হবে বয়লারে যাতে বেশি স্টিম তৈরি হয়। ঠিক আছে? ইনক্রিজ ডিমান্ডের সাথে এই জিনিসগুলো তোমাকে বেশি দিতে হবে। তো এইগুলা যে হঠাৎ করে তুমি বাড়াবা বা কমাবা, একটা কন্ট্রোলিং মেকানিজম লাগবে না এই জিনিসগুলো সাপ্লাই করার জন্য? এই কন্ট্রোলিং মেকানিজমটা হ্যান্ডেল করার জন্য তোমার কি লাগবে? এডিশনাল ইকুইপমেন্ট লাগবে। ঠিক আছে? As a matter of fact, in a modern power plant, there is much equipment devoted entitled entirely to adjust the rates of supply of raw materials in accordance with the power demand made on the plant. এখানে বলা হচ্ছে যে মডার্ন পাওয়ার প্ল্যান্ট গুলো আছে এখানে, এই যে র মেটেরিয়াল যেগুলো আছে এগুলা সাপ্লাই করার জন্য প্রচুর এডিশনাল ইকুইপমেন্ট এখানে কানেক্ট করা আছে। ঠিক আছে? যাতে আমরা আমাদের পাওয়ার ডিমান্ডটা হ্যান্ডেল করতে পারি মডার্ন গুলাতে। তাহলে আমরা বুঝলাম ভেরিয়েবল লোডের জন্য আমাদের এডিশনাল ইকুইপমেন্ট লাগবে ভেরিয়েবল লোডকে যদি আমরা চালাইতে চাই সিস্টেমে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ইনক্রিজ অফ প্রোডাকশন কস্ট। তোমার যে ভেরিয়েবল লোড আছে, ঠিক আছে, এটা প্রোডাকশন কস্ট ইনক্রিজ করবে। তোমার বিদ্যুৎ উৎপাদনের যে খরচ সেটা তোমাকে বাড়ায় দিবে। যেমন এটা এখানে ব্যাখ্যা করা আছে, an alternator operates at maximum efficiency near its rated capacity. একটা অল্টারনেটর তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন পায় একটা অল্টারনেটর? যখন তাকে আমরা তার রেটেড ক্যাপাসিটিতে চালাইতে পারি। ঠিক আছে? অর্থাৎ একটা অল্টারনেটরের রেটিং আছে মনে করো 10 কিলোওয়াট, ওকে যদি তুমি 10 কিলোওয়াটে রান করো তাহলে সে ভালো দক্ষতায় চলবে। ঠিক আছে? লস কম হবে। আর একে যদি তুমি কম পাওয়ারে চালাও, 5 মেগাওয়াটে চালাও, তার রেটিং আছে 10 মেগাওয়াট, তাহলে হচ্ছে তার দক্ষতা কমে যাবে, লস বেশি হবে। ঠিক আছে? তাহলে if a single alternator is used, it will have poor efficiency during periods of light loads on the plant. অর্থাৎ আমি যেটা বাংলায় বললাম সেটা এখানে ইংলিশে বলা আছে, যে তুমি যদি একটা সিঙ্গেল অল্টারনেটর ইউজ করো তাহলে কি হবে? এটার এফিসিয়েন্সি কমে যাবে যদি লোড কমে যায়। সবসময় তো আর একই ধরনের লোড গ্রিডে থাকে না, তাই না? লোড কখনো বাড়ে, লোড কখনো কমে। ঠিক আছে? তাহলে লোড যখন কমে যায়, লাইট লোড হয়ে যায়, তখন হচ্ছে কি এফিসিয়েন্সি কমে যায়। তাহলে এফিসিয়েন্সি কমা মানে কি? লস বাড়া। আর লস বাড়া মানে কি? উৎপাদন খরচ বেড়ে যাওয়া। Therefore, in actual practice, a number of alternators, different capacities are installed so that most of the alternators, আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে, তাহলে তুমি একটা 10 মেগাওয়াটের অল্টারনেটর লাগানোর চাইতে 5টা যদি তুমি 2 মেগাওয়াটের অল্টারনেটর কানেক্ট করো তাহলে সেটা বেশি লাভজনক হবে না? যখন তোমার 2 মেগাওয়াট লোড, শুধু একটা অল্টারনেটর চালাইলা, সেই ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে চললো। আবার আরো লোড বাড়লো, 4 মেগাওয়াটের লোড আসলো, তখন দুইটা চালাইলা। 3 মেগাওয়াটের লোড আসলো, তখনও দুইটা চালাইলা। তখন তোমার ওই একটা অল্টারনেটরের দক্ষতা কমে যাবে, কিন্তু আরেকটা তো ম্যাক্সিমাম থাকবে, তাই না? তো যতটুকু সম্ভব আমরা যখন অল্টারনেটরের সংখ্যা বাড়াই দিব, তখন আমাদের কি হবে? লস কম হবে। আচ্ছা, however the use of number of generating units increases the initial cost. এটা যেমন ব্যবহার করলে তোমার লস কমে, কিন্তু আলাদা আলাদা অল্টারনেটর কিনাও আবার অনেক খরচের। ছোট ছোট অনেকগুলো ইউনিট, মনে করো একটা 10 কিলোওয়াট অল্টারনেটরের যে দাম, 5টা 2 কিলোওয়াট অল্টারনেটরের দাম যোগ করলে সেটা হবে না, সেটা আরো বেশি হবে।
তাহলে ইলেকট্রিসিটির কস্ট বাঁচাইতে গেলে ওইদিকে আবার ইনস্টলেশন কস্ট বেড়ে যায়। তো ঘুরে ফিরে আমার প্রোডাকশন কস্টটা বাড়ে। কেন বাড়ে? ওই ভেরিয়েবল লোডকে হ্যান্ডেল করার জন্য কিন্তু এই কস্টটা বাড়ে। ঠিক আছে? তাহলে এই হয়েছে ভেরিয়েবল লোডের ইফেক্ট। ঠিক আছে? ভেরিয়েবল লোডের এফেক্ট কি পাওয়ার প্ল্যান্টে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখি লোড কার্ভ। ঠিক আছে? যে লোড কার্ভ আসলে কি? লোড কার্ভ হচ্ছে সময়ের সাথে লোডের একটা প্লট, যেখানে এক্স এক্সিসে আমাদের আওয়ার থাকে আর ওয়াই এক্সিসে লোড থাকে। সাপোজ মনে করো রাত 12টায় লোড কত ছিল? 1 মেগাওয়াট, এখানে প্লট করলাম। একটায় কত ছিল? 1 মেগাওয়াট, প্লট করলাম। দুইটায় কত ছিল? 1 মেগাওয়াট, প্লট করলাম। চারটায় কত ছিল? 2 মেগাওয়াট, এখানে প্লট করলাম। ছয়টায় কত ছিল? 4 মেগাওয়াট, এখানে প্লট করলাম। এইভাবে প্রতিটা মুহূর্তে সময়ের সাথে একটা পাওয়ার প্ল্যান্টের লোড কিভাবে ভেরি করে সেটা যদি প্লট করো অনেকটা এরকম আসবে। এটাকে বলা হয় লোড কার্ভ। ঠিক আছে? লোড কার্ভ বিভিন্ন ধরনের আছে। ডেইলি লোড কার্ভ আছে, অর্থাৎ এখানে তোমার 24 ঘন্টার হিসাব। ঠিক আছে? মান্থলি লোড কার্ভ আছে, মাসের হিসাব। যেমন এটা হচ্ছে একটা ডেইলি লোড কার্ভ। এখানে এই 12 12 12, এখানে 12 ঘন্টা, এখানে 12 ঘন্টা, 24 ঘন্টার হিসাব আছে। তারপর ইয়ারলি লোড কার্ভ আছে, অর্থাৎ হচ্ছে সময়ের সাথে লোডের যে চেঞ্জ সেটার প্লট। লোড কার্ভের ইম্পর্টেন্স কি, অথবা লোড কার্ভ থাকলে আমাদের সুবিধা কি, আমরা কি করতে পারবো, কি বুঝতে পারবো? লোড কার্ভ থাকলে তুমি ডেইলি কিছু ইনফরমেশন পাবা। কি ইনফরমেশন? একটা লোড কার্ভ থেকে তুমি দেখতে পাবা যে পাওয়ার স্টেশনে লোড কতটুকু ভেরি করে। যেমন এই কার্ভটা যদি আমি দেখি, আমার কাছে থাকে একটা পাওয়ার স্টেশনের জন্য এটা প্লট করা, তাহলে আমি বলতে পারবো এই পাওয়ার স্টেশনের মিনিমাম লোড কত। এখান থেকে দেখে বলা যায় না, যেহেতু এটা 2, এটা 1 হবে, 1 মেগাওয়াট হচ্ছে তার মিনিমাম লোড। ম্যাক্সিমাম লোড কত? ম্যাক্সিমাম লোড হচ্ছে 6 মেগাওয়াট, তাই না? কোন সময় লোড বাড়ে? সন্ধ্যা 6টার সময় লোড বাড়ে বাড়ে যায় এই পাওয়ার প্ল্যান্টে। মিডিয়াম লোড আসে কয়টায়? এতটায়। ঠিক আছে? সকাল 6টায়, 6টা থেকে 7টার মধ্যে। 2টা থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এই লোড কার্ভ থেকে তুমি অনেক কিছু বুঝতে পারবা, লোডের ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারবা যে ওই অঞ্চলে ইউজাররা লোড কিভাবে ইউজ করে। আচ্ছা, তারপরে একটা লোড কার্ভ থেকে আমরা জানতে পারি কত ইউনিট আমরা প্রোডাকশন করছি। ঠিক আছে? এটা যেহেতু ডেইলি লোড কার্ভ, একদিনে কত ইউনিট প্রোডাকশন হয়েছে সেটা আমরা বুঝতে পারি। ইউনিট মানে কি? আমরা যে বলি ও এত ইউনিট বিদ্যুৎ খরচ করছে, এই ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, তাই না? এই কিলোওয়াট আওয়ারটা খুব সহজে লোড কার্ভ থেকে বের করা যায়। ঠিক আছে? কিভাবে? কিলোওয়াট আওয়ার, তাই না? এদিকে আছে কিলোওয়াট, এদিকে আওয়ার। হিসাব করে করে এটার সাথে গুণ করে করে বের করলেই, এটার সাথে এটা গুণ করে বের করলে এখান থেকে কিলোওয়াট আওয়ার ইউনিট পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এই কিলোওয়াট আওয়ারটা আমরা বুঝতে পারবো যে এখানে কতটুকু আমার এনার্জি জেনারেট হয়েছে। আরেকটা জিনিস আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে লোড কার্ভটা যতটুকু এরিয়া দখল করে আছে এই ফিগারে, ঠিক আছে, এই অংশটা, ঠিক আছে, এই অংশটাই হচ্ছে ইউনিটস জেনারেটেড। কারণ একক দেখলেই বোঝা যায়, কিলোওয়াট আওয়ার, এটা মেগাওয়াটে আছে, কিলোওয়াটে নিবা, তারপরে আওয়ার সাথে গুণ করে দিলে কি হবে, এই এরিয়াটা পাবা, এই ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাই হচ্ছে কি তোমার একদিনে কতটুকু ইউনিটস জেনারেট হয়েছে। ঠিক আছে? এই ফর্মুলাটা এখানে লিখছে। ঠিক আছে? তারপর দেখো লোড কার্ভ থাকলে এই যে হাইয়েস্ট পয়েন্ট,
এই হাইয়েস্ট পয়েন্টটাকে তুমি কি বলতে পারবা? ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, এইটা হচ্ছে কি ম্যাক্সিমাম ডিমান্ড। 6 মেগাওয়াট কয়টা বাজে ঘটে? সন্ধ্যা 6টায়। আর তোমার কাছে লোড কার্ভ যদি থাকে, তুমি ড্র করো, তাহলে তুমি বুঝতে পারবে। তারপরে লোড কার্ভ থেকে আমরা এভারেজ লোড বাইর করতে পারি, যে এখানে গড় লোড কত। যেমন গড় লোডটা কিভাবে বের করি? আমরা তো কিলোওয়াট আওয়ার আগে বের করলাম, সেই কিলোওয়াট আওয়ারকে আমরা যদি টোটাল টাইম দিয়ে ভাগ দেই, ডেইলি লোড কার্ভ হলে 24 ঘন্টা, 24 দিয়ে ভাগ করলে কি হবে? আওয়ার আর আওয়ার কাটাকাটি চলে যাবে, কিলোওয়াট পাবো। এই কিলোওয়াটটাই হচ্ছে এই পাওয়ার স্টেশনের এভারেজ লোড। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাইলে আমার যে ইউনিট আছে বা কিলোওয়াট আওয়ার আছে, সেটাকে আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করলে এভারেজ লোড পেয়ে যাব। লোড কার্ভ থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আমরা বের করতে পারি। সেই ফ্যাক্টর গুলা কি? একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লোড ফ্যাক্টর। অনেকগুলা ফ্যাক্টর আছে পাওয়ার স্টেশনে ক্যালকুলেশনের জন্য, যেগুলো শুনলে লোড ফ্যাক্টর মান এত বললে আমরা একটা আইডিয়া করতে পারি ওই লোডটা কেমন। ঠিক আছে, এরকম অনেক ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর আছে, ডাইভার্সিটি ফ্যাক্টর আছে, ইউটিলাইজেশন ফ্যাক্টর আছে। ঠিক আছে, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর আছে। তো লোড ফ্যাক্টরটা কি? লোড ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা এভারেজ লোড আর ম্যাক্সিমাম ডিমান্ডের অনুপাত বোঝায়, অথবা এভারেজ লোড ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড এর সাথে 24 24 ঘন্টা গুণ করে যা আসে সেটা বোঝায়। অথবা তোমার কাছে যদি লোড কার্ভ থাকে, লোড কার্ভ থেকে যদি এরিয়াটা বের করতে পারো সেটা, ঠিক আছে, তারপর টোটাল এরিয়া রেক্টাঙ্গেল ইন হুইচ লোড কার্ভ ইজ কন্টেইনড, এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে লোড ফ্যাক্টর পাবা। মানে হচ্ছে এই যে তোমার ফিগারটা আছে এর মধ্যে এই যে লাল দাগটা চলে গেছে, এটা তো লোড কার্ভ। এই লোড কার্ভটা নিচে যতটুকু এরিয়া দখল করে আছে সেই এরিয়ার ক্ষেত্রফল ডিভাইডেড বাই এই পুরা চার্টটার ক্ষেত্রফল, ভাগ করলেই কি তুমি লোড ফ্যাক্টর পেয়ে যাবা। এই পুরা চার্টের ক্ষেত্রফল তো আমরা ইজিলি বুঝতে পারি, 2 4 6 8 10 12, এদিকে আবার 12, 24 ঘন্টা, 24-এর সাথে 10। ঠিক আছে, 24 সাথে 10 না, সরি, 24 সাথে 6, মানে ম্যাক্সিমাম পর্যন্ত যাইতে হবে আর কি। এটা তো তুমি ড্র করার জন্য আঁকছো, তুমি তো চাইলে এদিকে 12 আঁকতে পারতা, 14 আঁকতে পারতা, তাই না? 100 আঁকতে পারতা। তো ম্যাক্সিমাম যতটুকু গেছে অতটুকু পর্যন্ত রেক্টাঙ্গেল কনসিডার করতে হবে, 0 থেকে শুরু করে এতটুকু। তাহলে এই যে রেক্টাঙ্গেল, এই রেক্টাঙ্গেলের ক্ষেত্রফল 24 × 6 ডিভাইডেড বাই এইটা যতটুকু এরিয়া দখল করে আছে সেই এরিয়ার ক্ষেত্রফল বের করে যদি ভাগ করতে পারো, তাহলে তুমি লোড ফ্যাক্টর পাবো। এইভাবে অ্যাকচুয়ালি আমরা বের করি না, আমরা এই এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে বের করে ফেলি লোড ফ্যাক্টর। তাহলে দেখো, একটা পাওয়ার প্ল্যান্টে এভারেজ লোড বেশি হবে না ম্যাক্সিমাম ডিমান্ড বেশি হবে? কেউ একজন বলো তো দেখি। এভারেজ লোড কি বেশি হবে? গড় লোড, যেমন এটার গড় লোড কত হবে? এটার গড় লোড যদি দেখো, ম্যাক্সিমাম এখানে, মিনিমাম এখানে, তাহলে গড় কি হবে? গড় হয়তো মাঝামাঝি এই দাগটা দিয়ে যাবে, তাই না? এভারেজ, জি তাহলে স্যার। এভারেজ লোড সবসময় কম হবে, ম্যাক্সিমাম বেশি হবে, যে ধরনের লোড কার্ভই হোক। তাইলে লোড ফ্যাক্টর বলতেছে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে নিচে যে সংখ্যাটা আছে সেটা বড়, তাই না? উপরেরটা ছোট, তাহলে লোড ফ্যাক্টরের মান সবসময় কি হবে? একের চাইতে কম হবে, তাই না? লোড ফ্যাক্টরের মান একের চেয়ে বড় হবে না। আর লোড ফ্যাক্টরের মান যদি 1 হইতো, একের যত কাছাকাছি হবে ততই ভালো, ততই আমার কি হবে, যতটুকু এনার্জি আমার প্রডিউস হচ্ছে ততটাই ইউজ হবে। ঠিক আছে, আমার সিস্টেমের কস্টটা কম আসবে। ঠিক আছে, জেনারেশন কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, ঠিক আছে, টোটাল কস্ট যদি আমি হিসাব করি, লোড ফ্যাক্টর যত একের কাছাকাছি হবে আমার সিস্টেমের জন্য তত ভালো, কিন্তু অ্যাকচুয়ালি একের চাইতে কম হয়। আচ্ছা, লোড কার্ভ থাকলে আমাদের কি সুবিধা হয়? আমাদের একটা অঞ্চলের যদি লোড কার্ভ থাকে, সেই অঞ্চলের মানুষরা কিভাবে লোড ইউজ করে, কয়টা বাজে কতটুকু লোড তারা গ্রিডে কানেক্ট করে, তাইলে আমরা ওখানে একটা বিদ্যুৎ কেন্দ্র সেট আপ করলে কয়টা জেনারেটিং ইউনিট লাগবে সেটা আমরা বের করতে পারবো। যেমন এই লোড কার্ভটা আমার কাছে আছে, সাপোজ মনে করো এটা
তোমার এলাকার লোড কার্ভ। এখন তোমাকে যদি বলা হয় এখানে আমি একটা জেনারেটিং স্টেশন সেট আপ করবো, এটার টিয়া কত হবে, কত মেগাওয়াটের জেনারেটিং স্টেশন এখানে সেট করতে হবে, কে বলতে পারবা? দেখো এখানে ম্যাক্সিমাম লোড হচ্ছে 6 মেগাওয়াট, তাই না? তাহলে আমি যদি এই অঞ্চলে একটা জেনারেটিং স্টেশন সেট করি যেটা এই লোডটাকে হ্যান্ডেল করবে, তাইলে আমার তো মিনিমাম 6 মেগাওয়াট লোড লাগবেই, তাই না? তাহলে সন্ধ্যা 6টার দিকে এত লোড কোথায় দিব? তাইলে এখানে একটা পাওয়ার প্ল্যান্ট যদি আমি সেট আপ করি, তাহলে ওই পাওয়ার প্ল্যান্টের রেটিং হবে কত, 6 মেগাওয়াট মিনিমাম রেটিং। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করি, ফিউচার লোডের কথা কল্পনা করে কিছুটা বাড়ায় রাখি, অ্যাকচুয়ালি 1.2 গুণ করে রাখা হয়। 6 × 1.2 করলে যত আসবে অত মেগাওয়াট আমার এখানে পাওয়ার স্টেশন লাগবে। এবং আমি বলতে পারবো এখানে কয়টা ইউনিট লাগবে। 6 মেগাওয়াট কি আমি একটাই জেনারেটর কিনে নিয়ে আসবো, নাকি 2 মেগাওয়াট 2 মেগাওয়াট 2 মেগাওয়াট করে তিনটা কিনে নিয়ে আসবো, নাকি 1 মেগাওয়াট করে 6টা কিনবো, সেটা ওই লোড কার্ভ দেখে বলতে পারবো। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে যদি আমরা ভালো দক্ষতা চাই তাহলে কি করতে হবে, একটা অল্টারনেটরকে ম্যাক্সিমাম লোডে চালাইতে হবে, তাই না? তাহলে কি হবে, এফিসিয়েন্সি ভালো হবে। তাহলে দেখো আমার কখনো লোড 1 মেগাওয়াট থাকে, এদিকে থাকে কয় ঘন্টা, 2 ঘন্টা 1 মেগাওয়াট থাকে, তাই না? আর এদিকে থাকে আধা ঘন্টা, মনে করো 1 মেগাওয়াট। আর বাকি সব সময় 2 মেগাওয়াটের উপর থাকে, কখনো 2, কখনো 4, কখনো 6, আর কখনোই মাঝামাঝি। তাহলে আমি এখানে যদি একটা পাওয়ার স্টেশন সেট আপ করি, আমি কি করতে পারি, আমি 2 মেগাওয়াটের যদি তিনটা পাওয়ার স্টেশন নেই, একটা দুইটা তিনটা, ঠিক আছে? আর যে বললাম 0.6 এর সাথে 1.2 গুণ করতে, 6 এর সাথে 1.2 গুণ করলে কত আসে, 7.2, তাই না? তাহলে আরো আমার 1.2 এক্সট্রা লাগবে এদিকে। তাহলে আমার টোটাল পাওয়ার প্ল্যান্টের রেটিং হবে 7.2 মেগাওয়াট। এর মধ্যে লোড ভেরি করে বিভিন্ন রেটিং এ, তাই না? তাহলে আমি 2 মেগাওয়াটের তিনটা অল্টারনেটর কিনবো, ঠিক আছে, তিনটা অল্টারনেটর কিনবো। আর 1.2 মেগাওয়াট বা 1 মেগাওয়াটের একটা অল্টারনেটর কিনবো। তাহলে মনে করো যখন রাত 12টা থেকে দুইটা 1 মেগাওয়াট আসলো, তখন আমি জাস্ট 1 মেগাওয়াটের অল্টারনেটরটা চালাবো, বাকি সব বন্ধ। যখন এই 4টা বাজবে তখন আমি 1 মেগাওয়াটটা বন্ধ করে 2 মেগাওয়াটটা চালাবো, ঠিক আছে? যখন 5টা বাজবে তখন একটা 2 মেগাওয়াট একটা 1 মেগাওয়াটের অল্টারনেটর চালাবো। যখন 6টা থেকে 9টা, তখন আমি 4 মেগাওয়াটের অল্টারনেটর চালাবো। এইভাবে করে আমি চেষ্টা করব সবগুলো অল্টারনেটর যাতে ম্যাক্সিমাম লোডে চলতে পারে। তাহলে লোড কার্ভ দেখে আমি একটা আইডিয়া করতে পারবো এখানে কয়টা আমার কি লাগবে, জেনারেটিং ইউনিট আমার লাগবে, এবং প্রত্যেকটার সাইজ কত হবে, কত মেগাওয়াটের হবে। ম্যাক্সিমাম আমরা সাইজ। হচ্ছে হুম তারপরে আমরা একটা জিনিস দেখতে পারবো যে অপারেশন শিডিউল কেমন হবে, কয়টার দিকে কেমন করে লোডটা প্ল্যানটা চালাইতে হবে, আমি আগে থেকে একটা আইডিয়া পাবো, ঠিক আছে? নাহলে তো মিটারের সামনে বসে থাকতে হবে, লোড বাড়ছে অন করতে হবে, লোড কমছে কমাইতে হবে, তাই না? ঝামেলা যাইতে হবে। এই শিডিউলটা থাকলে আমি কি করতে পারবো, একটা আইডিয়া করতে পারবো যে হ্যাঁ এখন হচ্ছে 6টা বাজে ম্যাক্সিমাম লোড হবে, আমাকে 6টার দিকে তিনটাই চালা দিতে হবে, আগে থেকে আইডিয়া পাবো। তাহলে লোড কার্ভের আমরা ইম্পর্টেন্স দেখলাম, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যে বিভিন্ন ফ্যাক্টর গুলা দেখবো, একটা ফ্যাক্টর তো অলরেডি দেখছি, আর কিছু ফ্যাক্টর দেখবো। সেটা দেখার আগে আমাদের কিছু জিনিস জানা লাগবে। একটা হচ্ছে কানেক্টেড লোড। কানেক্টেড লোড কাকে বলে? কানেক্টেড লোড হচ্ছে সাম অফ দ্য কন্টিনিউয়াস রেটিং অফ দ্য অল দ্য ইকুইপমেন্টস কানেক্টেড টু দ্য সিস্টেম। তোমার ইলেকট্রিক্যাল সিস্টেমে যতগুলা লোড কানেক্ট করা আছে সবগুলা রেটিং, ঠিক আছে, তুমি যদি যোগ করো সেগুলাকে বলা হবে কানেক্টেড লোড, ঠিক আছে? এখানে এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু তোমরা পড়বা, আরো ক্লিয়ার হবে।
ম্যাক্সিমাম ডিমান্ড কি? গ্রেটেস্ট ডিমান্ড, সবচেয়ে বেশি যে ডিমান্ডটা আসে পাওয়ার স্টেশনে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। আচ্ছা, এখন ডিমান্ড ফ্যাক্টরটা কি? ডিমান্ড ফ্যাক্টরটা হচ্ছে ম্যাক্সিমাম লোড বাই কানেক্টেড লোডের অনুপাত। চিন্তা করো তো, ম্যাক্সিমাম লোড বড় হবে না কানেক্টেড লোড বড় হবে? কানেক্টেড স্যার। হ্যাঁ, কানেক্টেড লোড। কানেক্টেড লোড বড় হবে, তাই না? মনে করো আমার বাসা, তোমার বাসা, আরেকজনের বাসা, আরেকজনের স্কুল, আরেকজনের কলেজ, আরেকজনের ফ্যাক্টরি, সব তো সিস্টেমে কানেক্ট করা আছে, কিন্তু সুইচটা জাস্ট অন করে নাই আর কি। ওইগুলার মধ্যে যে সুইচ গুলা অন করছে সেইগুলা মিলাই যতটুকু ম্যাক্সিমাম ডিমান্ডে গেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। আর টোটাল যা কিছু সিস্টেমে কানেক্ট করা আছে সেটা হচ্ছে কানেক্টেড লোড, সুইচ অন হোক অফ হোক। তাহলে কানেক্টেড লোডটাই সবসময় বড় হয় আর ম্যাক্সিমাম ডিমান্ডটা ছোট হয়। কিন্তু বাই চান্স, খুবই প্রবাবিলিটি কম, দুইটাই সমান হয়ে যাইতে পারে যদি সব লোড আমরা একসাথে অন করে দেই। তোমার পাওয়ার স্টেশনে ম্যাক্সিমাম ডিমান্ড 6 মেগাওয়াট, তার মানে এই না যে এই এলাকায় সব লোড যোগ করলে 6 মেগাওয়াট হবে। তার মানে এই যে এই এলাকায় 6টার দিকে যতগুলা লোড গ্রাহক কানেক্ট করে সবগুলোর যোগফল 6 মেগাওয়াট হয়। এর মধ্যে অনেক লোড আছে যেগুলো গ্রাহক 6টার দিকে চালায় না, বন্ধ রাখে। ঠিক আছে? তার মানে এই 6 মেগাওয়াট থেকে আন্দাজ করা যাবে না যে এই এলাকায় মনে হয় সবার লোড যোগ দিলে 6 মেগাওয়াট হবে। ঠিক আছে? কানেক্টেড লোড কত এটা আমরা বলতে পারি না কেউ। এটা তো তুমি কালকে একটা মেশিন কিনে নিয়ে আসলে এটা হিসাব তো আর আমাকে দাও নাই, তাই না? তাহলে ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম লোড বাই টোটাল কানেক্টেড লোড। এটাও কি হয়, ইউজুয়ালি লেস দেন 1 হয় লোড ফ্যাক্টরের মতো। ঠিক আছে? তা আমাদের ডিমান্ড ফ্যাক্টর দেখে এক্সপেকটেশন কি? আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ম্যাক্সিমাম ডিপেন্ড অন দ্য পাওয়ার স্টেশন ইজ জেনারেলি লেস দেন দ্য কানেক্টেড লোড। আমাদের এক্সপেকটেশন হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডটা কানেক্টেড লোডের চাইতে কম হবে, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। ঠিক আছে? এখন এই ডিমান্ড ফ্যাক্টর দিয়ে আমাদের কি কাজে লাগে? ডিমান্ড ফ্যাক্টর দিয়ে আমরা পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি বের করতে পারি। ক্যাপাসিটি সম্বন্ধে আমরা জানতে পারি যে টোটাল পাওয়ার প্ল্যান্টের রেটিং কত হবে সেটা আমরা বুঝতে পারি। তুমি যদি ডিমান্ড ফ্যাক্টর জানো, ম্যাক্সিমাম লোড জানো, তাহলে টোটাল কানেক্টেড লোড হিসাব করতে পারবা না? এছাড়া তো কানেক্টেড লোড বের করার কোনো উপায় নেই, তাই না? তাহলে কানেক্টেড লোড বের করতে পারলে আমরা কি করতে পারবো? টোটাল লোড যদি জানি তাহলে প্লান্টের ক্যাপাসিটি সম্বন্ধে আমরা জানতে পারবো। এভারেজ লোড নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, তাই না? এভারেজ লোডটা কি, এভারেজ ডিমান্ডটা কি, এটা আমরা আলোচনা করছি যে গড় যে লোডটা থাকে, এই যে এখানে দেওয়া আছে, এই যে এভারেজ লোড। আচ্ছা, তারপরে এই এভারেজ লোডটা বিভিন্ন ধরনের, বিভিন্ন ভাবে আমরা বের করতে পারি। ডেইলি এভারেজ লোড বের করতে পারি, মান্থলি বের করতে পারি, ইয়ারলি বের করতে পারি। কি করতে হবে? একদিনে কতটুকু ইউনিট জেনারেট হয়েছে সেটা 24 দিয়ে ভাগ, এক মাসে কতটুকু জেনারেট ইউনিট হয়েছে সেই মাসের ঘন্টা দিয়ে ভাগ, এক বছরে কতটুকু ইউনিট জেনারেট হয়েছে সেটার ঘন্টা দিয়ে ভাগ। ঠিক আছে? লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর আমরা অলরেডি দেখছি, এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, ওটা আবার এখানে একটু ডিসকাস করা হয়েছে। এখানে মেইন জিনিসটা হচ্ছে এই জায়গাটা একটু পড়বা। এই কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট।
যে লোড ফ্যাক্টর প্লেস কি রোল ইন ডিটারমাইনিং দ্য ওভারঅল কস্ট। লোড ফ্যাক্টর জানা থাকলে ওভারঅল কস্ট পার ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ওভারঅল কস্ট কত হবে সেটা আমরা আইডিয়া পাই। হায়ার দ্য লোড ফ্যাক্টর অফ দ্য পাওয়ার স্টেশন লেসার উইল বি দ্য কস্ট পার ইউনিট জেনারেটেড। লোড ফ্যাক্টর একের যত কাছাকাছি হবে যত বেশি ভ্যালু হবে, সর্বোচ্চ তো এক হবে, একের বেশি তো হইতে পারবে না। এখন যত একের ক্লোজ হবে ভ্যালু, প্রতি ইউনিট জেনারেট করতে উৎপাদন খরচ তত কম লাগবে। ঠিক আছে, এই জন্য আমাদের লোড ফ্যাক্টর একের কাছাকাছি গেলে ভালো। ডাইভার্সিটি ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টরটা হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন দা পাওয়ার স্টেশন। তোমার মনে করো একটা পাওয়ার স্টেশনে 5টা ফিডার কানেক্ট করা আছে, ঠিক আছে, 5টা ওয়্যার দিয়ে 5টা ফিডার 5 জায়গায় গেছে। কোনো একটা ফিডারের ম্যাক্সিমাম লোড হচ্ছে 2 মেগাওয়াট, কোনোটা 3 মেগাওয়াট, কোনোটা 4 মেগাওয়াট, কোনোটা 5 মেগাওয়াট, কোনো একটা ফিডারের। এখন 5টা ফিডার মিলে পুরা পাওয়ার স্টেশনে ম্যাক্সিমাম যে ডিমান্ড কখনো কখনো পড়ে, সেই ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে এটা, ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন। আর প্রত্যেকটা ফিডারের আলাদা আলাদা যে ম্যাক্সিমাম ডিমান্ড সব যোগ করে এখানে বসাইলে হবে কি সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। তারপর এটাকে এটা দিয়ে ভাগ করলে পাবা ডাইভার্সিটি ফ্যাক্টর। এটা কেন? এ পাওয়ার স্টেশন সাপ্লাইড লোড টু ভেরিয়াস টাইপস অফ কনজিউমার্স whose maximum demands generally do not occur at the same time. দেখো একটা পাওয়ার স্টেশনে 5টা ফিডার লাগাইছে, একটা গেছে একটা ইন্ডাস্ট্রিতে, আরেকটা গেছে স্কুলে, আরেকটা গেছে বাসা বাড়িতে। তাহলে ইন্ডাস্ট্রিতে যখন ম্যাক্সিমাম ডিমান্ড হয় বাসা বাড়ির লাইনে তখন হয় না, ঠিক আছে। আরেকটা স্কুলে গেছে, ইন্ডাস্ট্রি মনে করো রাতে ওভারটাইম করতেছে, চালো, স্কুল তো রাতে বন্ধ, তাহলে ওই ফিডার বন্ধ, ঠিক আছে। তো এইভাবে করে কি হয়, ম্যাক্সিমাম ডিমান্ড প্রত্যেকটা ফিডারে একই টাইমে অকার হয় না, এক এক ফিডারে এক এক সমান হয়। তাহলে পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড সবসময় প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড যোগ করলে যা হবে তার চেয়ে কম হয়, ঠিক আছে। অর্থাৎ এই নিচের ভ্যালুটা কম হয় আর উপরের ভ্যালুটা বেশি হয়, ঠিক আছে। অবভিয়াসলি ডাইভার্সিটি ফ্যাক্টর উইল অলওয়েজ বি গ্রেটার দেন 1। এর কারণ কি, নিচের ভ্যালুটা ছোট উপরেরটা বড়, এই জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর সবসময় একের চাইতে বড় হবে। তো ডাইভার্সিটি ফ্যাক্টর বড় হইলে সুবিধা কি, ডাইভার্সিটি ফ্যাক্টর যত বেশি হবে উৎপাদন খরচ কি হবে তত কম হবে। গ্রেটার দ্য ডাইভার্সিটি ফ্যাক্টর লেসার দ্য কস্ট অফ জেনারেশন। আর দুইটা ফ্যাক্টর আছে, এই দুইটা ফ্যাক্টর দেখে আমরা শেষ করব। একটা হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। ক্যাপাসিটি ফ্যাক্টরটা কি? ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড, অ্যাকচুয়ালি একটা পাওয়ার প্ল্যান্টে যতটুকু এনার্জি প্রডিউস হয় সেটা। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম দ্যাট কুড হ্যাভ বিন প্রডিউসড, অ্যাকচুয়ালি কতটুকু প্রডিউস হয়েছে আর ম্যাক্সিমাম কত প্রডিউস করা যায়। তো এখানে এই দুইটা এনার্জির অনুপাত হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, ঠিক আছে। এটাকে এভারেজ ডিমান্ড বাই প্লান্ট ক্যাপাসিটি দিয়েও বের করা যায়, এনার্জি দিয়েও বের করা যায়, আবার সরাসরি পাওয়ার দিয়েও বের করা যায়। অর্থাৎ এই টি কাটাকাটি গেলে কি হয়, এভারেজ ডিমান্ড বাই প্লান্ট ক্যাপাসিটি। এখানে এই জিনিসটা তোমরা একটু পড়বা, বই যখন পড়বা এখানে ডাবল স্টার দেওয়া আছে, তার মানে এই বইয়ের পৃষ্ঠার শেষে এই জিনিসটা তোমাকে একটু পড়তে হবে। যেখানে সিঙ্গেল স্টার আছে, যেখানে দিয়ে রাখছে ওখানে এইটা হচ্ছে নোট, এই নোটটা এখান থেকে পড়তে হবে, তাহলে আরো ক্লিয়ার হবে কনসেপ্ট। আচ্ছা, এই ক্যাপাসিটি ফ্যাক্টর জানলে আমাদের কি সুবিধা, আমরা প্লান্টের রিজার্ভ ক্যাপাসিটি বের করতে পারি। মনে করো প্লান্টের ক্যাপাসিটি হচ্ছে এত মেগাওয়াট, ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে এত মেগাওয়াট, তার মানে কি প্লান্টে সবসময় একটা নির্দিষ্ট মেগাওয়াট রিজার্ভ থাকবে। তার মানে তোমার ম্যাক্সিমাম ডিমান্ড যদি 6 মেগাওয়াট হয় আর প্লান্টের ক্যাপাসিটি যদি 7.2 মেগাওয়াট হয়, তাহলে রিজার্ভ ক্যাপাসিটি কত, 1.2 মেগাওয়াট। এই রিজার্ভ ক্যাপাসিটি দিয়ে কি হবে, বাই চান্স লোড যদি বেড়ে যায় সেটা হ্যান্ডেল করবে। পাওয়ার স্টেশনের যে অক্সিলারি গুলো আছে, যে মোটর, যে লাইটিং, ঠিক আছে, লিফট, এগুলো অপারেট করবে। লাস্ট যেটা আমরা দেখবো এখন, এটা হচ্ছে প্লান্ট ইউজ ফ্যাক্টর। ইউজ ফ্যাক্টরটা হচ্ছে
স্টেশন আউটপুট, একটা পাওয়ার স্টেশন কতটুকু আউটপুট দিচ্ছে কিলোওয়াট আওয়ারে এখন, সেটা ডিভাইডেড বাই প্লান্টের ক্যাপাসিটি কত, সেটা ইনটু প্লান্টটা কতক্ষণ আমি ব্যবহার করছি সেটা, এটার অনুপাতকে বলা হয় প্লান্ট ইউজ ফ্যাক্টর। ঠিক আছে, তো এগুলো আমরা ম্যাথ করব, ম্যাথও কাজে লাগবে, এবং এই ফ্যাক্টর গুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু আইডিয়া করতে পারি, অনেক কিছু বলতে পারি। সেই আইডিয়া গুলাই হচ্ছে এখানে এই যে বললাম তোমাদেরকে, কোনটা দ্বারা কি বুঝায়। ঠিক আছে, তো এই ফ্যাক্টর গুলা তোমরা দেখবা। আর 3.5 ইউনিট জেনারেটেড পার এনাম মানে বাৎসরিক কতটুকু ইউনিট জেনারেট হয়েছে, এটা তো আমরা লোড ফ্যাক্টরের মধ্যে দেখছি, এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। আর এভারেজ লোড মানে কি, ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর জাস্ট গুণ দিছে, তারপরে ইউনিটস জেনারেটেড মানে কি, এই এভারেজ লোড এটা তো আছে কিলোওয়াটে, তাই না? এই কিলোওয়াটের সাথে ইউনিট মানে তো আওয়ার থাকতে হবে, এই আওয়ারটা গুণ দিছে, এক বছরে কত ঘন্টা হয়, তাহলে আমরা এক বছরে কতটুকু ইউনিট জেনারেট হয় সেটা বের করতে পারি। তো আমাদের আজকের আলোচনা এতটুকুই। নেক্সট দিন আমরা লোড ডিউরেশন কার্ভ দেখব, তারপর আরো বিভিন্ন কার্ভ দেখার পরে আমরা ফাইনালি বেশ কিছু ম্যাথমেটিক্সও প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই।